Destiny cannot be changed, it is modified. Human body anatomy যদি আমি না জানি তাহলে এই কালার থেরাপিটা আমার হিউম্যান বডি কোন পার্টে কাজ করছে এটা আমি বুঝতে পারবো না। স্টোন যদি ঠিক কোয়ালিটি না হয় এবং স্টোনের ডায়াগনোসিস যদি ঠিক না হয় তাহলে সে স্টোন কোনো কাজ করে না। এভরিথিং ইজ ক্রিয়েটেড, তৈরি হয়ে আছে। মুক্তোকে জয়ন্তী পাতার রসে ভিজিয়ে রাখতে হয়। তার বামাকে আবার লাঠিয়াল লগেন কাকা বলতেন, ওনার তখন 96 বছর বয়স, 2-3 বছর দেখেছি উনি এরকম করে টুস্কি মারতেন, আমি ঘাসের মধ্যে আগুন জ্বলতে দেখেছি। অনেকে ভাবেন আমি শুধু কর্মে বিশ্বাসী, কর্মটাও কিন্তু তার নির্ধারিত। মানুষের চিন্তা ভাবনা প্রতিফলনও হাতে আসে, কারণ নাভি থেকে আমাদের শরীরের সমস্ত নার্ভ এবং অর্গানগুলো তৈরি হয়। ডেস্টিনিকে পাল্টানো সম্ভব? হ্যাঁ, পাল্টানো সম্ভব যদি মেডিটেশন বা আধ্যাত্মিকতা তাদের মধ্যে চলে যাওয়া যায়। এসে বাবা দেখি বসে আছেন ঘরে, তো অবভিয়াসলি বাবাকে জিজ্ঞেস করলাম যে কী বাবু তুমি সকালবেলা কখন এলে? আমাদের বলে আসবে বাবু আমি এসেছি না, আমি কাল যাইনি, আমার কাকারা পিসিরা বললাম যাইনি। তারা যদি রেগুলার মেডিটেশন করেন বা যোগা করেন তাহলে তার মধ্যেই পাওয়ারটা অনেকটা বাড়ে। মানুষের চিন্তা ভাবনা প্রতিফলনও হাতে আসে। একটা মানুষ মনে করলে এমন কিছু বিদ্যে জানতো একে অদৃশ্য করে ফেলতে পারতো, 4 ডায়মন্ডের জায়গায় ছড়িয়ে দিতে পারতো। দিস ইজ দ্য প্রুফ। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন আজকে আমার এই এপিসোডে আমার সঙ্গে যে গেস্ট আছেন তার নাম শ্রী বনদেব স্যার। নমস্কার। নমস্কার। আপনাদের বলে রাখি স্যার কিন্তু বিগত 40 বছর ধরে অ্যাস্ট্রোলজি প্রফেশনে আছেন এবং অনেক রকমের গণনা করে অনেক মানুষকে অনেক বিপদের হাত থেকে সবসময় বাঁচিয়েছেন এবং প্রত্যেককে গাইড করে চলেছেন। আজকে স্যারকে পেয়ে গেছি, তো ওনার সঙ্গে অনেক কিছু জানবো, ওনার কাছ থেকে অনেক কিছু গল্প শুনবো। স্যার প্রথমেই জিজ্ঞাসা করবো, আপনি রাগ করবেন না আমার ওপর, বলুন। সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি এই যে শব্দটা, তো এটা কি কুসংস্কার নাকি সংস্কার? না, সংস্কার। আচ্ছা, কুসংস্কার আমি এই কারণেই বলবো না যে শাস্ত্রটা, অ্যাস্ট্রোলজি তো একটা নাম, ঠিক আছে, কিন্তু প্রথমেই আমি আপনাকে বলি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা পার্টিকুলার কোনো সাবজেক্ট নয়, অনেকগুলো সাবজেক্টের সমষ্টি নিয়ে কিন্তু অ্যাস্ট্রোলজি, এবং তার মধ্যে মানে কমসে কম 6 থেকে 7টা সাবজেক্ট ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এক হচ্ছে ম্যাথামেটিক্স, 2 হচ্ছে অ্যাস্ট্রোনমি, গ্রহরত্নের যে ব্যাপারটা। অনেক সায়েন্টিস্ট এটাকে বলেন যে অ্যাস্ট্রোনমির সঙ্গে অ্যাস্ট্রোলজির সম্পর্কটা কোথায়, আমি সেটা একটু পরে আসছি। 2 নম্বর অ্যাস্ট্রোনমি, 3 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট, একটা বিশাল ফ্যাক্টর কাজ করে। সেই জাতক বা জাতিকা কোন এনভায়রনমেন্টে তার জন্ম, এক একটা এনভায়রনমেন্টে মানুষ এক এক রকম, অর্থাৎ পরিবেশগত জায়গা। 2 হচ্ছে অ্যাস্ট্রোলজি করতে গেলে আরেকটা জিনিস খুব ভালো বোঝা দরকার, সেটা হচ্ছে অ্যানাটমি। হিউম্যান বডি অ্যানাটমি মানে হচ্ছে যে একটা মেডিকেল সায়েন্সে যে ওষুধটাকে দেওয়া হয় তার মধ্যে একটা কম্পোজিশন করা থাকে, এত পার্সেন্টেজ আছে। তা মেডিকেল সায়েন্সে একটা ওষুধ খাওয়ার পর আমাদের হিউম্যান বডিতে মিনিমাম 110টা সল্ট আছে। তা আমাদের যখন কোনো রোগ হয় তখন সেই রোগের জন্য আমরা ডাক্তার কাছে যাই, যে ডক্টর যে সাবজেক্টের উপর স্পেশালিস্ট আমরা তার কাছে যাই এবং তিনি কিছু ওষুধ দেন। সেই ওষুধগুলো যখন আমরা দোকান থেকে কিনি আমরা অনেকেই লক্ষ্য করি বা অনেকে লক্ষ্য করি না, তার আগে একটা পার্সেন্টেজ থাকে, এত পার্সেন্ট, এবং প্রত্যেকটাই খনিজ। তা সেটা খাওয়ার পর আমাদের যে সল্ট বা যে মৌল যেগুলো কমে যায় আমরা ব্যালেন্স হয়ে আমাদের শরীরটাকে ঠিকঠাক করি। অ্যাস্ট্রোলজিক্যাল টার্মস যেটা আমরা বলছি, আমরা যে স্টোনগুলো দিই সেই স্টোনগুলো একটা কম্পোজিশন আছে, এবং এই কম্পোজিশনটা জানতে গেলে পিওরলি জিওলজি বুঝতে হবে, এবং জিওলজিতে কিন্তু অ্যাস্ট্রোলজি পার্ট অফ দেম। যেন একটা চুনির মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, বোরিক অ্যাসিড আছে, এবং নট অনলি দ্যাট, একটা কালার থেরাপি আছে। এবং হিউম্যান বডি অ্যানাটমিটা যদি আমি না জানি তাহলে এই কালার থেরাপিটা আমার হিউম্যান বডি কোন পার্টে কাজ করছে এটা আমি বুঝতে পারবো না। যার জন্যে সবচেয়ে বড় প্রশ্ন হয় কি, যে একটা ওষুধ খেয়ে ওটা আমাদের লিভারে যায়, লিভারে গিয়ে ডাইলুট হয় এবং সেটা ব্লাড সার্কুলেশনে কাজ করে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা আধ ঘন্টার মধ্যে যার যেরকম ফাংশন সে ক্লিয়ার হয়ে যায়। আর স্টোনের ডিফারেন্সটা হচ্ছে যে একটা স্টোন যখন আমাদের হিউম্যান বডিতে পড়ে 3 রকমের স্টোন হয়, স্বচ্ছ, অস্বচ্ছ এবং একদমই মানে মাঝামাঝি স্বচ্ছ। স্বচ্ছর মধ্যে কিছু আছে যেমনি একদম স্বচ্ছ নয়, যেটা পলা মুক্ত, এবং কিছু আছে আমাদের যেমনি সারডনিক্স, মিডুক অ্যাসিড, এই সবগুলো যেহেতু কিছুটা স্বচ্ছ কিছুটা অস্বচ্ছ সেইভাবে কাজ করে। এটা কী হয়, কালার থেরাপিটা আমাদের হিউম্যান বডিতে যায় এবং হিউম্যান বডিতে যাওয়ার পর বিভিন্ন কোষে এই কালার থেরাপিটা বিভিন্ন অ্যাঙ্গেলে গিয়ে একটা আমাদের মানে একটা মেন্টালি এবং আদার্স যে ফিজিক্যালি যে প্রবলেমগুলো এগুলো রিকভার করে। এবং আমি একটা কথা বললাম, প্লিজ আপনাকে কেটেই বলছি, ধরে রাখুন আপনি আমাকে বললেন একটা চুনি পড়তে, চুনির রং লাল, এটা আমার সব দর্শকরাই জানে, আমিও জানি, তো তার থেকে আমি যদি লাল বস্ত্র রোজ পরি, হ্যাঁ তাতে তো কাজ বেশি হবে, কিন্তু আমি কম্পোজিশনটা তো পাবেন না। আপনি কালারটা পেলেন, কালার থেরাপিটা তারা কাজ করলো, কিন্তু চিনির মধ্যে যে সোডিয়াম, আপনার বোরিক অ্যাসিড এবং সোডিয়াম অক্সাইড আছে, এই কম্পোজিশনটা আপনি লাল বস্ত্রের মধ্যে পাবেন না। তাহলে কি হলো, আপনার কালার থেরাপিটা আমাদের হিউম্যান বডিতে কালার থেরাপিটা বিশাল ফাংশন।
কালার থেরাপিটা কাজ করলো, কিন্তু এর কম্পোজিশনটা যে মাইনিং কম্পোজিশনটা, এই কম্পোজিশনটা শেপের প্রত্যেকটা স্টোনেরই যে যার জন্যে দেখবেন যে আমরা যখন কাউকে নীলা দিই বা পোগরাজ দিই, ন্যাচারালি এর একটা কম্পোজিশন আছে এবং এর একটা আদার্স একটা সায়েন্টিফিক নেম আছে যে লোসব অফ ইন্ডিয়া দেয়। যখন আমরা গোমেদ ইউজ করি অ্যাস্ট্রোটামসে, কিন্তু আমরা যখন সায়েন্টিফিক মেথডে এটা টেস্টিং হবে তখন সেখানে কিন্তু গোমেদ লিগো গার্নেট, দ্য গ্রুপ অফ গার্নেট, এবং তার আলাদা কম্পোজিশন সায়েন্টিফিক্যালি নাম, যেমন প্রত্যেক জীবেরও যেমন সায়েন্টিফিক্যালি নাম আছে। আমাকে একটা জিনিস বললেন, এই যে আপনার কথা স্টোন, এই স্টোনটা কতদিনে কাজ দেয়? দেখুন, একটা স্টোন তার কোয়ালিটির উপর নির্ভর করে কতদিনে কাজ করবে। প্রথমত ব্যাপার হচ্ছে যে আমরা যে স্টোনগুলো ইউজ করি বর্তমান দিনে মিডিওকেট মেন্টালিটি বা মিডিওকেট ইকোনমিক্যাল কন্ডিশন যাদের, তারা খুব হাই কোয়ালিটির স্টোন করতে পারবে না। অর্থাৎ প্রথমত আমাদের যে খুব ভালো কোয়ালিটির স্টোন যেগুলো মাইনিং থেকে হচ্ছে, সেটা ম্যাক্সিমামটা এক্সপোর্ট হয়ে যায়, আমাদের এখানে থাকে না। এবং আমরা যেগুলো পড়ি যে আমাদের মতন মিডিওকেট, সেটা ধরে নিলাম বি ক্যাটাগরি থেকে স্টার্ট হয়, বি বা সি ক্যাটাগরি থেকে শুরু হলো, ঠিক আছে। এবং এখন তো আরও বিলো কোয়ালিটির মাল ইউজ হচ্ছে। স্টোন যদি ঠিক কোয়ালিটির না হয় এবং স্টোনের ডায়াগনোসিস যদি ঠিক না হয়, তাহলে সে স্টোন কোনো কাজ করে না। আর যদি স্টোন কোয়ালিটি সম্পন্ন হয় এবং তার যদি ডায়াগনোসিসটা তার সঙ্গে ঠিক হয়, তাহলে মোটামুটি একটা স্টোন আমি যা দেখেছি, অনেক এক্সপিরিয়েন্স আমার, 4 থেকে 5 মাসের মধ্যে কাজ করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে স্টোনটা পড়ার পর তার ডিটিকুলিয়েশনটা কিন্তু সেই মুহূর্তে বন্ধ হয়, ডেভেলপমেন্টটা তার 5-6 মাস কাজ করে। অর্থাৎ একটা জল তলায় নামছে, আমি সেটাকে যদি আটকে দিই, তার জলটা তলায় নামবে না, কিন্তু জলটা উঠতে তাকে প্রেশার দিয়ে তুলতে একটু সময় নেয়। এছাড়া স্টোন টোটাল জায়গাতেই টোটালি কাজ করে। খুব ভালো কথা। আচ্ছা, এখানে একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। তো কোয়ালিটি পাথর যখন পাচ্ছি না, তাহলে কি কোয়ান্টিটি বাড়িয়ে দেওয়া উচিত? অর্থাৎ আপনি বললেন আমার 10 দরকার, আমি সেখানে 20-র একটা পাথর করে নিলাম, না তাহলে কি হবে, আমি যেহেতু আমরা কোয়ালিটিটা পাচ্ছি না, কোয়ান্টিটিতে সেই পজিশনটা তো ঠিক থাকছে না। অর্থাৎ তার যে কম্পোজিশন বা তার যে কালার থেরাপি, অর্থাৎ একটা স্টোনে আমরা জানি আলোক তরঙ্গ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, এটা পিওরলি আলোক তরঙ্গের ব্যাপার। এবং দেখা গেলো একটা স্টোন আমি পেলাম, আমরা কথা অনুযায়ী সে কোয়ালিটি পেলাম না, একটু বিলো কোয়ালিটির হলো, তো আমি রতিটা বাড়িয়ে নিলাম। তার মধ্যে দেখা গেলো কিছু রকম হেয়ার ক্র্যাক আছে, বাবল তো সব স্টোনেই থাকে, যে না রিয়েল হবে না, কিছু ক্র্যাক আছে। তাহলে কি হলো, আলোটা যখন পড়ছে সে কিন্তু সেই অ্যাঙ্গেলে আপনাকে প্রতিফলনটা বিক্ষিপ্ত হচ্ছে, একটা রে অফ জায়গা দিয়ে যেতে পারছে না। তাহলে রে অফ জায়গা দিয়ে যদি যেতে হয়, একটা জায়গা থেকে যদি তার প্রতিফলনটা করতে হয়, তাহলে সে স্টোনটা কোয়ালিটির হতে হবে। আমার মতে একটা আপনার কথা অনুযায়ী যদি 10-এর জায়গায় 20 পড়ি, সে জায়গায় যদি 10 আমার পড়ার ক্যাপাবিলিটি না থাকে, 5 পড়বো, কিন্তু ভালো পড়বো। আর যদি আমার সে ক্যাপাবিলিটিও না থাকে, আমি স্টোন পড়বই না, কারণ সে স্টোন পড়ে কোনো লাভ নেই। তাহলে সাবস্টিটিউট ফর্মুলা কি? সাবস্টিটিউট ফর্মুলা না, সেগুলো আরও কাজ হয় না। কারণ ব্যাপারটা হচ্ছে, আমি একটা যেটা বলি, অনেকেই করেন, অনেকেই ব্যাপারটা বিভিন্ন জায়গা থেকে, স্টেশনে পার্টগুলো আলাদা জায়গায় হোক, সেখান থেকে বিভিন্ন রকম কিনে পড়েন, মূল একটা লাল 4 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে দাম নেয় ইঞ্চি অনুযায়ী, এবং তারা বলেন যে 1 সপ্তাহ, মাসে 4 বার, সপ্তাহ অনুযায়ী চেঞ্জ হবে না। আমি বলি কেন হবে না? খুব সাধারণ বুদ্ধিতে মানুষ এটা বিচার করে না যে একটা চন্দন গাছ, আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে রাহুর জন্য শ্বেত চন্দন পড়তে হয়। এবার চিন্তা করুন, আমাদের এখানে যারা নার্সারি করেন বা যাদের বাড়িতে গাছের শখ আছে, হয়তো কোনো একটা জায়গাতে নার্সারিতে গাছ কিনে লিগলিকে একটা চন্দন গাছের শেকড় বা আদার্স কোনো কিছু করেন। তাহলে আমি যদি চন্দন গাছের একটা ব্যবসায়ী হই, মানে চন্দন কাঠ বা গাছ ডালপালা আনার জন্যে, তাহলে আমি একটা করবো, আমাকে একটা ব্রাঞ্চ নিয়ে আনতে হবে। তার চন্দন গাছটা পাওয়া যায় কোথায়? আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না, পাওয়া যায় তামিলনাড়ু, কর্ণাটক, তামিলনাড়ু, যেখানে চন্দন গাছ আছে প্রচুর পরিমাণে। তাহলে আপনি চিন্তা করুন, একটি মানুষ, সেই মানুষটা এখান থেকে 2-3টে স্টেট পেরিয়ে ওখানে যাবে, তারপরে ওখানে গিয়ে থাকবে, তার একটা কস্টিং খরচা আছে, তার একটা খাওয়া দাওয়া খরচা আছে, তারপর সেখান থেকে সে মালটা কিনবে। তা মালটা কিনে এনে সে 5 টাকায় কী করে বিক্রি করবে? সম্ভব? অতএব আমি যেটা পাচ্ছি সেটা অরিজিনাল চন্দন গাছ নয়। ধরে নিলাম সে ঠিক জিনিস দিল, তাহলে কি কাজ করে? অনেক সময় নিয়ে কাজ করে যেহেতু অরিজিনাল কাজ করে, কিন্তু সেটা অনেকটা সময় নেয়। অর্থাৎ তার যা কস্টিং ভ্যালু হবে, প্রতি সপ্তাহে চেঞ্জ করে, মাসে 4 বার চেঞ্জ করতে গিয়ে সে যদি 2 বছর পরে দেখা যাবে একটি সিলোনিস গোমাইতে 3 গুণ দাম বেশি হয়ে যাচ্ছে। এবং কাজটাও কিন্তু কখনোই সেই অনুযায়ী হয় না, কালার থেরাপি দিয়ে যে কাজটা করে সেটা কখনোই করে না। তাহলে কি ফাইনালি আলটিমেটাম রেজাল্টটা কি? দেখুন, একটা কথা আপনাকে আমি বলি, সেটা হচ্ছে, আমি প্রত্যেকটা জায়গায় বলেছি এবং আমি এটাতে একমত, ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জ, ইট ইজ মডিফাইড। ডেস্টিনিকে চেঞ্জ করা যায় না।
মডিফিকেশন হয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে পারার্ধ, অর্থাৎ আপনি যেটাকে নিয়ে জন্মাবেন, এটা আমার কথা নয়, এটা গীতার কথা। আমাদের 12টা যে আমাদের বিভিন্ন রকমের পুরাণ আছে, এটা সবথেকে বেশি পাওয়া যায় গরুড় পুরাণ থেকে। এবং বিভিন্ন মনীষী, আমি বলিনি, আমার সাবজেক্টটা যেটুকুন পড়ে বা যেটুকুন এক্সপিরিয়েন্সে বুঝেছি, তাতে ব্যাপারটা হচ্ছে যে যেটা পারার্ধ, সেই পারার্ধ দিয়ে মানুষ জন্মায়, কিছুটা রিকভার করে, রিকভার বলবো না, কিছুটা মডিফাই, ওই রিকভার যাই বলুন না কেন করে, কিন্তু ডেস্টিনিকে পাল্টানো যায় না, ডেস্টিনি চেঞ্জ হয় না। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একটাই জায়গা যে ওই অনেকেই বলে থাকেন, অনেক অ্যাস্ট্রোলজারও বলেন, আমি আমার টিচারদের মুখে শুনেছি, ওই বর্ষাকালে ছাতার মতন। কিন্তু সত্যি, এবং ছাতা তো ঠিক আছে, ছাতা যদি পরিষ্কার ভালো থাকে তাহলে হয় কি একটু আধটু ছাড় এসে লাগে, তো ছাতা যদি ফুটো হয় আপনি চানেই করবেন, ছাতাটা মাথায় থাকবে, লাভ হয় না কিছু। প্রপার ডায়াগনোসিস, প্রপার স্টোন, সে শেকড়ই পড়ুক আর আদার্স কোনো কিছুই করুক না কেন, বা স্টোন পড়ুক না কেন, তাদের ব্যাপারটা হচ্ছে একটাই জায়গা, যেটা সেটা হচ্ছে প্রপার হতে হবে। নাহলে আমরা এখন, আমি কাউকে ছোট করছি না, কাউকে ছোট করার মতো ধৃষ্টতাও আমার নেই, এখন তো ঘরে ঘরে জ্যোতিষী হয়ে গেছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমি অনেককেই দেখি যে 2 মিনিটে বশীকরণ করেন, 4 মিনিটে অনেক কিছু করে দেন। তা ন্যাচারালি এটা আমার বিদ্যে বুদ্ধিতে, আমি এত বছর প্রফেশনাল থেকে বুঝতে পারিনি কী করে সম্ভব হয়। আর এটা আমার তাদের কাছেও জিজ্ঞাস্য, আমার কাছেও জিজ্ঞাস্য, যে যদি তার 2 মিনিটে সব কিছু করে দেওয়া যায়, একটা মানুষকে 2 মিনিটে বড়লোক করে দেওয়া যায়, তাহলে তিনি তারটা করলেন না কেন? নিজেরটা তো আগে করবেন। তা সেই জায়গা থেকে হয়তো অনেকেই ব্যাপারটা ঠিক মতো নিতে পারবে না, কিন্তু আমার মনে হয়েছে এটা হতে পারে, আমার ভাবনার হয়তো ভুল বা আদার্স কোনো কিছু হতে পারে, কিন্তু আমি অনেকেই দেখেছি, আমার জানা অনেকেই আছেন, কিছুদিন আগে, মানে কিছু মাস বছর আগে, খুব নামকরা একজন জ্যোতিষী কেষ্টপুরে থাকতেন, মারা গেছিলেন, উনি আগুন সিগারেট খেতে খেতে উনি নিজে মারা গেছেন, তাহলে উনি কোনো একটা তৈরি করতে পারতেন না? খুব নাম করা লোক। আমার এটা অনেকে আমাকে মার্জনা করবেন যে এটা আমার তো ধৃষ্টতা, কিন্তু আমার মনে হয়েছে তাহলে কি সত্যি ডেস্টিনিকে পাল্টানো সম্ভব? হ্যাঁ, পাল্টানো সম্ভব, যদি মেডিটেশন বা আধ্যাত্মিকতা তাদের মধ্যে চলে যাওয়া যায়, যেটা সেই প্রপার ওয়েতে করলে হয়তো কিছুটা হলেও ডেভেলপ করে। তাহলে কি অ্যাস্ট্রোলজি ভুল? অনেকে জিজ্ঞেস করতে পারেন। আমি বললাম না, ভুল নয়। কোথায় ঠিক? ঠিক একটাই জায়গায়, যদি প্রপার ডায়াগনোসিস এবং প্রপার তার ওষুধ দেওয়া হয়, সেটা স্টোন বলুন বা সেটা আপনি শেকড়ই বলুন, তাহলে স্টোন কথা বলে, শেকড় কথা বলে। ডেস্টিনিকে হয়তো চেঞ্জ করা যায় না, কিন্তু কিছু অংশ হলে মডিফাই করা যায়। বাহ, আচ্ছা, আপনি তো প্রায় বিগত 40 বছর ধরে প্র্যাকটিস করছেন, তো আমাকে বলুন যে আপনার কাছে তো এরকম সমস্যা নিয়ে অনেকে এসেছেন যে দাদা দেখে দিন আমার চাকরিটা হবে কিনা, বা আমার বিয়েটা হবে কিনা, বা আমার বাড়িটা হবে কিনা, তাদেরকে প্রপার অ্যান্সার দিতে পারেন? দেখুন, সবচেয়ে বড় প্রশ্ন আমি প্রথমেই তাদের বলি, তারা ডেস্টিনিকে পাল্টানো যায় না। হ্যাঁ, কারণ আমার কাছে প্রচুর লোক এসেছেন, প্রচুর বড় বড় লোক আসেন, আমি যেখানে তার নাম করতে চাইছি না তাদের। ডেফিনেটলি আমি জানি অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরাও আসেন আপনার কাছে গাইডেন্স। তাদের বক্তব্য হচ্ছে একটাই জায়গা যে ধরুন কেউ কোনো কিছু একটা বললো, যদি তার ডেস্টিনিতে থাকে তাহলে সেটা হবে। আর কি হবে, অর্থাৎ আপনি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, সেখানে শ্যাওলা আছে, ঠিক আছে, শ্যাওলায় পড়লে পা পিছলে আপনি পড়বেন, সেখানে আমি ছাই দিয়ে দিলাম একটু, পাটা পিছলবে, হয়তো পড়বেন না। অতএব চাকরিটা যদি আপনার হওয়ার থাকে দাদা, তাহলে চাকরিটা হবে। যদি না হওয়ার থাকে, আমার মনে হয়েছে সবটাই, কিন্তু আমার চিন্তা ভাবনা, আমার এত বছর অভিজ্ঞতা, যে পায়ে নখ থেকে মাথা স্টোন পর্যন্ত ভর্তি করে দিল, কেউ ডেভেলপমেন্ট হবে না তার। এবং আপনার কাছে আসা মানে সবচেয়ে ক্রিটিক্যাল কেস আজ পর্যন্ত কি, এবং যেটা আপনি তাকে সেভ করেছেন বা সলভ করেছেন? অর্থাৎ বলতে চাইছি, ধরে রাখুন আপনি দেখলেন যে কারোর মৃত্যু যোগ আছে, তাকে বাঁচিয়ে দিয়েছেন, এরকম কিছু মিরাকেল হয়েছে? মৃত্যু যোগ হয়েছে, বাঁচিয়ে দিয়েছি, এরকম হয়তো আমার কাছে কিছু আছে, কিন্তু খুব টাফ কেস এসছে। এবং আমি বিভিন্ন রকম নাম না করে, হ্যাঁ, নাম, ধরুন কোনো একজন ভদ্রলোক খুব পজিশন হোল্ড করেন, তিনি আমাকে দেখিয়েছেন, তাকে বলেছে এই টাইমে আমরা কিন্তু প্রচণ্ড রকম প্রবলেম আসছে। ইভিন মানে তিনি কোথাকার, মানে কলকাতা না অন্য কোনো জায়গার? কলকাতা আর বাইরের। কলকাতা বাইরে, হ্যাঁ। আচ্ছা। উনি বলেছেন আসছে, এবং আপনার লিগ্যাল প্রবলেম আসতে পারে, প্রচুর রকম বড় প্রবলেম হতে পারে। আমরা মনে হয় যে আমাকে জিজ্ঞেস করছেন কোন টাইমে, আমরা দেখুন পার্টিকুলার টাইমের বলার মতন, আমি 35-40 বছর প্রফেশনে থেকেও সেই শিক্ষকতার যোগ্যতা এখন অর্জন করতে পারিনি, কিন্তু ইজ আ টাইম পিরিয়ড আপনাকে আমি বলতে পারি, এই টাইম পিরিয়ড সাবধান থাকবেন, তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক প্রবলেম আপনার ক্ষেত্রে অ্যারাইজ করার পসিবিলিটি আছে। হয়েছে, থানা হয়েছে, পুলিশ হয়েছে, জেল হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক। আবার এও হয়েছে আমার জীবনে কোনো ঘটনা, আমি তখন দুর্গাপুরে বসি, বেনাচিতিতে, সেইখানে তখন দুর্গাপুর আসানসোল খুব টেরার জায়গা ছিল কয়লার জন্যে।
সন্ধ্যাবেলা বসেছি, এক দোতলার পর বসতাম, কোনো এক ভদ্রলোক এলেন, এসে তার নিজের মানে আর্মসকে টেবিলের উপর রেখে একটা ব্যাগ রাখলেন, ব্যাগ থেকে চেনটা খুলে দেখলাম প্রচুর টাকা আছে। উনি বললেন যে আমাকে 3টে কোশ্চেনের উত্তর দিন। বললাম বলুন। তা বললেন যে তো মানে আমিও দেখে একটুখানি একটু ঘাবড়ে গেছি ব্যাপারটা কী হচ্ছে। তো উনি বললেন দেখুন আমি একটা অ্যাকশনে যাবো, তাহলে বাঁচবো না মরবো। এটা আপনাকে আমি বলছি 1993-94 সালের কথা। যদি বাঁচি তাহলেও আপনি আমার কাছে আসবো, মরে গেলে তো আপনার কাছে আসার কোনো প্রশ্ন নেই, কিন্তু আমার ছেলেরা আসবে। সর্বনাশ। ঠিক আছে, তা সেই জায়গা থেকে বললাম দেখুন এই প্রবলেমগুলো হতে পারে, এই জায়গাগুলো হতে পারে, এই দিন যাবে না, কারণ আমাদের মুহূর্ত গণনা আছে, এই মুহূর্তে এই জিনিসটা হতে পারে। তাৎক্ষণিক জ্যোতিষ বলা হয় যেটাকে, যেটা আমি হরারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এগুলো আমার যিনি শিক্ষাগুরু 2-3 জন ছিলেন তাদের কাছ থেকে আমি শিখেছিলাম। তা সেই জায়গা থেকে আমি বললাম যে দেখলাম যে একটি তাৎক্ষণিক জ্যোতিষে ও যখন কোশ্চেনটি করছে, একটি না মাকড়সা তার ওই দেয়াল দিয়ে বেয়ে যাচ্ছে এবং মাকড়সাটা আস্তে 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 কিন্তু চলে গেল। আমি তার সেই টাইম সেই সময় অনুযায়ী তাকে বললাম দেখি এই প্রবলেমগুলো হবে, কিন্তু প্রাণে মারা যাবেন না, কিন্তু এই প্রবলেমগুলো আমরা অ্যালাইজ করবে। কি প্রবলেম বলেছিলেন? প্রবলেম বলেছিল আপনার ক্ষেত্রে অ্যাকশন হবে, আপনার কোনো পোস্টারে আর্মসে কোনো কিছু লাগতে পারে, রক্তপাত হবে, এবং তারা ভাববে আপনি ডেথ হয়ে গেছেন, তারা ফেলে দিয়ে চলে যাবে, কিন্তু মারা যাবেন না। তাই হয়েছে একদম ঠিক এক্স্যাক্টলি একদম 6 মাস বাদে ভদ্রলোক এসেছিলেন। আমি যখন দোকানে, সেই দোকানটা এখন অফ হয়ে গেছিলো, তিনি ওখান থেকে ফোন নিয়ে নম্বর নিয়েছেন, আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করেছিলেন, দাদা আমি কোথায় আছেন, আমি আমার কাছে ভগবান এসেছে, আমি নিজের সম্বন্ধে বেশি বলতে পারি, বলা সম্ভব, কিন্তু বারবার বলছি সেই পড়াশোনাটাকে রাখতে হবে, কারণ এতটাই ভাস্ট এবং টাফ সাবজেক্ট, আমার মনে একটা মানুষ সারা জীবন এটাকে শেষ করতে পারবে না। এবং আমি তো বহু জায়গায় বহু কনফারেন্স করেছি। 1992-তে অ্যাস্ট্রোলজির উপর গোল্ড মেডেল পাই ইন্ডিয়ার বাইরে, বিভিন্ন এশিয়ান কনফারেন্স করেছি। তারপর বেশ করে যে আমার যেটা মনে হয়েছে অন অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে, যে এটা করতে গেলে আমি অনেক ক্ষেত্রেই বলি, আমার স্টুডেন্টদেরও বলি, সেটা হচ্ছে যে এটা করতে গেলে মেডিটেশান মাস্ট প্রয়োজন। কারণ মেডিটেশান আমার যেটা মনে হয়েছে, মেডিটেশান আমাদের কনসেন্ট্রেশন, মেডিটেশান যেহেতু খুব মনোযোগের ব্যাপার, যোগের ব্যাপার, সেহেতু আমাদের কনসেন্ট্রেশনকে খুব একটা জায়গায় নিয়ে আনে, এবং কনসেন্ট্রেশনটা আমাদের ইনটিউটিভ পাওয়ারকে বাড়ায়। ইনটিউশন অর্থাৎ আমরা হট করে বলে দিলাম যেন মনে হচ্ছে কালকে এইটাই ঘটনাটা ঘটবে। অনেকেই বলেন, এটা আমি নয়, তারা যোগা করেন, বা অনেকের মধ্যে জন্মগতই ব্যাপারটা থাকে, যেমন মনে হচ্ছে কালকে তুই বাড়ি থেকে বেরোবি, এরকম যেটা প্রবলেম হতে পারে। অনেকে বলেন কাকতালীয়, অনেকে বলেন ইনটিউশন। আমার মনে হয় এটা ইনটিউশন, অর্থাৎ তার মধ্যে একটা সেন্স কাজ করে যে এই দিনকে এইরকম টাইমে এরকম কিছু একটা হতে পারে। এটা যদি আপনি বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে যান, এর কোনো বুদ্ধিতে কোনো ব্যাখ্যা করা যায় না। এবং তার মধ্যে এটা অনেকে প্র্যাকটিস করে হয়, অনেকে জন্মগত এটাকে নিয়ে জন্মায়, তার ইনটিউশন জন্য হয়। কিন্তু যাদের মধ্যে জন্মগত কিছুটা পোর্শন থাকে, তারা যদি রেগুলার মেডিটেশন করেন বা যোগা করেন, তাহলে তার মধ্যেই পাওয়ারটা অনেকটা বাড়ে। আচ্ছা, মানে এটাই আমার মনে হয়েছে এত বছর প্রফেশনে থেকে। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, অদ্ভুত জায়গা, যেটা যে এটা আমি প্রত্যেক জায়গায় বলি, এভরিথিং ইজ ক্রিয়েটেড, তৈরি হয়ে আছে। অর্থাৎ আজকে যদি আপনার মাথা ফিরে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে আপনার ক্ষমতা নেই আটকাবার, মাথা ফাটবে। আপনি কি করতে পারেন, 6টা স্টিচের জায়গায় 4টে স্টিচ করাবেন, 2টো স্টিচ আমরা কমলো, এর বাইরে আপনি ডেস্টিনিকে পাল্টে দিতে পারবেন না। তা নাহলে এই তো আমাদের যে প্লেন, কিন্তু আপনার এই কথা শুনে বহু অ্যাস্ট্রোলজার দাদারা কিন্তু রেগে যাবে আপনার উপর। দেখুন, যেটা ঠিক আমি সেটাই বলছি, ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি, আমি আমার মনে হওয়াটা বলছি, অনেক দাদারা তাদের মতন ভাবেন, তাদের মতো চিন্তাভাবনা করেন। আমি মনে করি যে তাহলে কি স্টোন কাজ করে না? ডেফিনেটলি স্টোন কাজ করে, স্টোনটা স্টোন কোয়ালিটির হতে হবে, সেই স্টোন হতে হবে। সেই জায়গা থেকে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একটাই জায়গা, যেটা যে আমার যেটুকুন বিদ্যে বুদ্ধি আমার মনে হয়েছে, আমার মনে হওয়ার সঙ্গে অনেকের মনে হওয়া নাও মিল হতে পারে। আমার রিয়েলাইজেশন, আমার চিন্তাভাবনার সঙ্গে আরেকজনের চিন্তাভাবনা যে এক হবে, সেটা নাও হতে পারে। আমি কাউকেই ছোটো করছি না, আমি আমার বক্তব্যটা বলছি বা আমার চিন্তাভাবনাটা বলছি, যে সেই জায়গা থেকে স্টোনে নিশ্চয়ই কাজ করে। বারবার বলছি, স্টোনটা কিন্তু খুব কোয়ালিটির হতে হবে। সেই কোয়ালিটি যদি স্টোন না হয় না, কারণ আপনি যে ওষুধটা খাচ্ছেন, এখন তো অনেক রকম, দেখুন অনেক, আমি একদম ওষুধে মেডিকেল দিয়ে যাই, মেডিকেল দিয়ে যাওয়ার ব্যাপারে একটা জিনিস আমি দেখুন, যে একটা ওষুধ একটা দোকান থেকে যখন আপনি কিনছেন, তার দাম ধরুন 10 টাকা যদি হয়, সেটা যখন হসপিটালাইজে রিটেল সেল দিয়ে কিনছেন, 75% তার দাম কম হচ্ছে। তাহলে কি আমি ধরে নেবো সেই ওষুধটা আর এই ওষুধটা একই কোয়ালিটি সম্পন্ন? কখনোই নয়।
স্যার দেখে যে তার কম্পোজিশনটা দেখা যায় কিন্তু তার অনেক অনেক ডিফারেন্স হয়ে যায় ডেফিনেটলি। তার সেটা কি কাজ করবে না? এটা সহজভাবেই বলি, মানে আপনি যে শার্টটা পরে আছে সেটা 3000 টাকারও হতে পারে, আবার একই শার্ট ধর্মতলে 300 টাকাতেও হতে পারে। ডেফিনেটলি দুটো দেখতে লুক লাইক হলেও কিন্তু কাজের তফাৎ এক নয়, মেটেরিয়ালটা এক নয়, একদম আলাদা, একদম সেটাই ঘটনা। আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে স্টোনের ক্ষেত্রে আমরা শুনে থাকি যে স্টোনকেও নাকি প্রপার এনার্জি দিতে হয় তার মধ্যে, অর্থাৎ শোধন করতে হয়, কতদিন পরে পরে শোধন করতে হয়, এগুলোর কি আদৌ দরকার লাগে না প্রয়োজন নেই? দেখুন এই শোধন ব্যাপারটা নিশ্চয়ই করার দরকার লাগে, কিন্তু আমি মনে করি শোধনটা কেমিক্যাল শোধন হলে বেটার হয়। আচ্ছা, কেমিক্যাল শোধন যেরকম রেড কোরাল, আগে আমি শোধনটা কেন করব, শোধনটা কি পারপাস আমাকে জানতে হবে। অর্থাৎ এর যে গুণটা আছে তা একটু বাড়িয়ে দেওয়া, দিদি তার শোধন। অর্থাৎ মুক্তোকে জয়ন্তী পাতার রসে ভিজিয়ে রাখতে হয়, তবে কোয়ালিটিটা বেড়ে যায়। পলাকে ধরুন আপনার খার জলের মধ্যে রাখতে হয়। পিত পোগরাজকে কলুত্ত কলাইয়ের জলে ভেজাতে হয়। ন্যাচারালি এটা আমি সায়েন্টিফিক মেথডে আমি বিশ্বাসী। এইবার হচ্ছে মন্ত্র, যেটাকে আমরা বীজ বলি, যে এই পায়ে ঠেকিয়ে বাদাস কোনো কিছু করে, যদি সেরকম কোনো গুরুদেব বা লোক থাকেন যিনি তার বীজ মন্ত্র সেইভাবে প্রপার ওয়েতে করে দিচ্ছেন, তাহলে তো ডেফিনেটলি হয়তো কিছুটা কাজ হয়। কিন্তু আমি কেমিক্যাল রিয়াক্টে বিশ্বাসী, অর্থাৎ এর মধ্যে একটা জিনিস দিলে তার কম্পোজিশন তোমার অ্যানাটমিক পাওয়ারটা বেড়ে যায়। সেই পাওয়ারটা বাড়লে আমার মনে হয় রেজাল্ট অনেকটা বেশি হয়। এবং তার সঙ্গে আমি কাউকে নিরাশ করছি না, যেটা হয়তো ঠাকুরের পায়ে ঠেকাতে বলেন অনেকে শোধন করে দেন, আমিও শোধন করি, কিন্তু সেই শোধনের প্রক্রিয়াটা আমার মতন, আমি আমার মতন করে শোধন করি। যেটা আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে আপনি শোধন করলেন তার কী কী প্রসিডিওর এবং হুইজ দ্য রিজন, আমি যাতে বলতে পারি এই রিজন এবং সেটা কম্পোজিশন এই, এবং এটা প্রুভড এবং সায়েন্টিফিক্যালি। বাহ। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, সেটা আপনি চাইলে উত্তর নাও দিতে পারেন, এড়িয়ে যেতে পারেন। আজ পর্যন্ত আপনার কোনো প্রেডিকশন ফেল করেছে? হ্যাঁ, করেছে। কেন? দেখুন, আই এম নট এ গড, আমি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি। এবং প্রথমেই আমি বলি যে আমি সাবজেক্টটা 92তে অ্যাস্ট্রোলজি বা গোল্ড মেডেল পাই। আমি এখনও প্রচুর এশিয়ান কনফারেন্স করেছি, তার পেপারও আছে আমার কাছে, তার ছবিও আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু সাবজেক্টটা 2% বুঝি, এখনও 90% বুঝি না। হয়তো আরও % বুঝলে হয়তো আমার ফেল করতো না। আমি এখনও শিখছি, আমার শেখা এখনও শেষ হয়নি। এবং আমার মনে একটা মানুষ সারা জীবনেই সাবজেক্টটাকে শেষ করতে পারবে না আমার মনে হয়, কারণ এটা এত টাফ এবং এত ভাস্ট সাবজেক্ট, যার জন্যে ন্যাচারালি আমি এত বছর প্রফেশনে থেকেও খুব অনেস্টলি স্পিকিং আমি 2 to 5% বেশি বুঝিনি। এখন 95 to 98% পড়ে আছে। অর্থাৎ সেই নিউটনের মতন সমুদ্র ধারে নুড়ি কুড়িয়েছে, এখনো জলে হাত দিতে পারিনি। বাহ। ঠিক আছে, অতএব এখন নুড়ি কুড়িয়ে শেষ করতে পারিনি, জল তো এখন বিশাল ব্যাপার। এটা আমার নিজস্ব মনে হয়েছে পড়াশোনা করতে করতে, যেটুকু আমি বুঝেছি। আচ্ছা, এই এন্টায়ার এই যে টোটাল সাবজেক্টটা, এটা কি সত্যি কোথাও পুঁথিবদ্ধ আছে নাকি অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের পুঁথিবদ্ধ ছিল, কিছু কিছু জায়গায় আছে, যাদের কাছে আছে আমি কিছু জায়গায় গেছি। এবং শুধু তাই নয়, এটা সাউথে খুব বেশি আছে। তামিল যারা কেরালিয়ান তামিল সাউথ ইন্ডিয়াতে, এদের চর্চাটা একদম প্রচুর আছে। এবং এটা বেশ কিছু জায়গা থেকে বিলুপ্ত হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে এমনই একটা জায়গা যেখানে প্রচুর বৈদেশিক আক্রমণ হয়েছে, ঠিক আছে, এবং বিশেষ করে মুসলিমরা প্রচুর আক্রমণ করেছে, পারস্য থেকে এসছে, হ্যাঁ, কালাপাড়, নালন্দা তখন একটা বিশাল জায়গা ছিল পণ্ডিতদের। সেই নালন্দাতে ন্যাচারালি ব্যাপারটা কি হয়েছে, ওদের যে পুঁথিপত্র সমস্ত ধনরত্ন লুট করেছে, নিয়ে চলে গেছে। যার জন্য আজকে অ্যাস্ট্রোলজিক্যাল টার্মস যেটা আমরা বলছি তার ছায়া পেয়েছি, তিলও পাইনি। যার জন্য তখনকার দিনে আমি সাউথে এক ভদ্রলোকের সময় পরিচয় হয়েছিল, উনি বলছেন তখন 4 ডাইমেনশন ছিল, এখন আমরা 3 ডাইমেনশন ত্রিমাত্রিক ছবি দেখি। একটা মানুষ মনে করলে তখন সে এমন কিছু বিদ্যে জানতো, তাকে সে নিজেকে অদৃশ্য করে ফেলতে পারতো, 4 ডাইমেনশন জায়গায় চলে যেতে পারতো। দিস আর প্রুভড। আমি কিছু সাউথ ইন্ডিয়ান এইচেন পিল্লাই বলে এক ভদ্রলোক, তার ওখানে আমরা গেছিলাম সাউথে, উনি নিয়ে চর্চা করেন, রিসার্চ করছেন। উনি কিছু তাম্রপত্রের উপর কিছু ভাষা দেখেছিলেন। দেখুন, আমাদের মেন সাবজেক্টটা তো বাংলা অনেক পরে এসছে, আমরা বাংলায় করি, আমরা সংস্কৃতটাও ভালো করে জানি না, ঠিক আছে। মেন ভাষা তো পালি ভাষা, হিব্রু টু পালি, পালি থেকে অপভ্রংশ হচ্ছে খুব টাফ বেঙ্গলি, যেটা বঙ্কিমচন্দ্র করেছিলেন। তারপরে আস্তে আস্তে কথ্য বাংলা যেটা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সাধু চলিত করে এখন আমরা বাংলা বুঝি। তার মানে অরিজিনাল যে সাবজেক্ট, সেই সাবজেক্ট কতটা আমরা পিছিয়ে এসেছি, প্লাস এক বিলুপ্ত হয়ে গেছে। 2 নম্বর ব্যাপারে যেটুকু আমরা পাচ্ছি সেটুকু সেই জায়গা থেকে তার অপভ্রংশ আমরা পাচ্ছি। যার জন্য আজ অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে এই যে বললেন আপনার ক্ষেত্রে কি কোনো ক্ষেত্রে প্রবলেম হয়েছে, আমার বলতে কোনো অসুবিধা নেই। 100 জনের মধ্যে স্ট্যাটিস্টিক্স রেজাল্ট হয়তো ম্যাক্সিমামই ভালো হয়েছে,
ঠিক আছে, এটা আমার স্ট্যাটিস্টিক্স, কিন্তু খারাপও ডেফিনেটলি হয়েছে। আমি কখনোই বলতে পারি না যে আমি ভগবান, আমি যাকে যা করে দিয়েছি সব 100% হয়েছে, নট দ্যাট। একদমই তাই, এই সত্যিটাই অনেকে অকপটে হয়তো বলতে পারে না বা বলেন না। হয়নি, কারণ আমি এই সাবজেক্টটা তো প্রথমেই বললাম 2 to 5% বুঝি, কিন্তু এইটুকু আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি এই 2 to 5% যেটুকুন বুঝি সেটা 100% বুঝি, 95% বুঝি না, কিন্তু 5%টা যেরকম বুঝি সেরকম আমি 100% দেখেছি এই ব্যাপারটা, যার জন্য আমার রিয়েলাইজেশনটা অনেকের সঙ্গে মিলবে না। অনেক রকম ব্যাপারে চিন্তাভাবনা করে, আমার সঙ্গে আসবে না সেই চিন্তাভাবনা। আমি কাউকে ছোট না করেই বলছি, আমার এটা মনে হয়েছে, বারবার আমি বলি যে প্রত্যেকেই তার বিদ্যে বুদ্ধি দিয়ে উনি করছেন, প্রত্যেকেই খুব ভালো জায়গায় আছেন, উনি থাকুন, কিন্তু আমার মনে হচ্ছে যেন এটা একটা মানুষ সারা জীবন শেষ করতে পারবে না, অনেক বড় সাবজেক্ট। ফাইন, আপনি তো রামকৃষ্ণ এবং ঠাকুরের আর কি খুব বড় ভক্ত, এবং সঙ্গে স্বামীজিরও ভক্ত। হ্যাঁ, এবং আমার তো ওনাদের এবং আমার গুরুদেব স্বামী বীরেশানন্দজি, যিনি ডাইরেক্ট শ্রীমায় দীক্ষিত ছিলেন, 11 বছর বয়সে আমি দীক্ষা নিয়েছি। আমি বহু বছর তারাপীঠ যাচ্ছি নিজের জন্যে, কোনো তন্ত্র করতে নয়, আমি প্রচুর ভালো ক্লায়েন্টের কাজ নিয়ে নয়, না এটা আমার নিজস্ব চিন্তাভাবনা, প্রচুর ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি। আমি তখন আমার বয়স 14-15 বছর, সেই টাইমে আমি দেখেছি বামাখ্যাপার লাঠিয়াল লগেন কাকা বলতেন, সেই লগেন কাকায়, ওনার তখন 96 বছর বয়স, 2-3 বছর দেখেছি, বৃদ্ধ অবস্থায় আশ্রমে থাকতেন। মানে ওনার গুরুদেব ছিলেন বামাখামা স্বয়ং, বামাখ্যাপার লাঠিয়াল ছিলেন। দেখবেন তারাপীঠে বামাখ্যাপার সঙ্গে না একজন থাকতো, তার নাম হচ্ছে উনি নগেন কাকা বলতেন, নগেন বেরোতো, উনি ল উচ্চারণ করতেন, লগেন কাকা বলতেন। আমি ওনাকে দেখেছি, খুব ছোটো বয়স তখন, এখন অনেক এজ হয়ে গেছে আমার, এবং বেশ কিছু ভালো, আমি তারাপীঠে অনেক ছোটো বয়সে ল্যাংটা বলে একজন ছিল, যে ফরেনারকে বিয়ে করেছিলেন, ঠিক আছে, কালো দেখতে, আমি দেখেছি ওনাকে, এক ফরেনারকে বিয়ে করেছিলেন। এখন তো তারাপীঠ একটু অন্যরকম হয়ে গেছে, তখন তারাপীঠের মধ্যে আমি কঙ্কালে একটা কুলির ঘর থাকতো, ওনারটা থাকতো, আমি ওনাকে দেখেছি, এরকম স্কেলিটাল চেহারা, ঠিক আছে, অন্ধকারে দেখলে মনে হবে কোনো ভূত বা প্রেতাত্মা, ওনাকে আমি দেখেছি, জানি না কোন বিদ্যে বুদ্ধির বলে, উনি এরকম করে টুস্কি মারতেন, আমি ঘাসের মধ্যে আগুন জ্বলতে দেখেছি। মনে হয় অনেক গল্প, বড় ব্যাপার, অনেকই ব্যাপার আছে। আমরা তার এই সাবজেক্টে উনি কী করে জানতেন, কীভাবে করতেন জানি না, আমার তার ধারে কাছে এখন যেতে বলেনি, চেষ্টা করছি, শিখছি, এবং সারা জীবন তো শিখেই যাবো। বাহ, আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে আমরা কথায় কথায় শুনি বা কারোর কিছু হলে এটা তোর কপালে নেই বা এটা তোর কপালে লেখা আছে, তো কপালে কি সত্যি ভাগ্য লেখা থাকে? দেখুন, কপালে ভাগ্য লেখা হ্যাঁ থাকে। আচ্ছা, কারণ আমাদের কালপুরুষে অঙ্গবিন্যাস আছে, তো কালপুরুষ শুধু কপাল বলে নয়, আমাদের কিছু সিম্বলিক ব্যাপার থেকে হিউম্যান বডির মধ্যে, যেমন দেখুন অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে আমি একটা কথা আমরা চলিত ভাষায় শুনি, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষের মুখে, অনেকের মুখে শুনি যে রামের জন্মের আগে রামায়ণ লেখা হয়েছিল। ঠিক আছে, রামের জন্মের আগে রামায়ণ কী করে হয়েছিল? তা রামের জন্মের আগে রামায়ণ যিনি লিখেছিলেন, ন্যাচারালি বাল্মীকি, যিনি তো একজন ডাকাত ছিলেন, কথিত আছে, এবং কোনো এক সময় উনি যখন ডাকাতি করছেন, তখন নারদ এবং নারায়ণ কে উনি বেঁধে রেখেছিলেন এবং বলেছিলেন যে তোমার পাপের ভাগ কে নেবে, তুমি আর বাইরে থেকে জিজ্ঞেস করে আসো। আমরা সবাই কথিত ব্যাপারগুলো জানি, এবং সেই জায়গা থেকে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে একটা অদ্ভুত জায়গা, যেটা ওনার যখন উনি বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন তোমার ডিউটি, ওনার বউ বলেছিলেন তোমার কাজ হচ্ছে আমাকে বিয়ে করেছো খাওয়ানো, তার সন্তান বলেছিল ভরণ পোষণ করা। তবে কিন্তু উনি বাল্মীকি অর্থাৎ বল্মিক থেকে বালি হয়ে গেছিলো, মরা করে রামপুর থেকে তোমার বাল্মীকি, সেই বাল্মীকি ন্যাচারালি একটি দুটি হাঁস উড়ে যাচ্ছে দেখে তার মুখে প্রথম সংস্কৃত বেরিয়েছিল, এবং পরবর্তীকালে আচ্ছা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একটাই জায়গা, যে উনি রাম জন্মানোর আগে অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে গ্রহ সন্নিবেশ দেখে তিনি রামায়ণ লিখেছিলেন, আর সেটাও তখন সম্ভব ছিল, যেটা ভবিষ্যৎ পুরো দেখতে পেয়েছিলেন। এবং আজকে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মহাভারতেও তাই, মহাভারতে কৃষ্ণ বা দেখুন এটা তো একটা গৃহযুদ্ধ ছিল, নিজেদের মধ্যে যুদ্ধ, এবং যেটা আমরা গীতায় পরবর্তীকালে পাই 16টা অধ্যায়ের মধ্যে আমরা পাই, অর্জুন ও বিষাদ যোগ থেকে স্টার্ট হয়, ঠিক আছে, সেখানে তুমি প্রতিটা জায়গায় বলা যাচ্ছে যে তুমি শুধু কর্ম করো। যখন কৃষ্ণ দেখাচ্ছেন অর্জুনকে, দেখো আমার পৃথিবীর মধ্যে সব তৈরি হয়ে আছে, যদি আমরা মানি, সেটাকেই যদি ইন্ডিয়ান ফিলোসফিক্যাল টার্মসে মানি, যে দেখো যখন তখন গান্ডীব ফেলে দিয়েছে, উনি যখন বলছেন যে দেখো আমি সব মেলে রেখেছি, তুমি শুধু গান্ডীবটা যত ইজ আ ক্রিয়েটেড, জানি বারবার বলছে এটা হয়ে আছে, বেঁচে আছে, তুমি শুধু তৈরি করে এটাকে করে দেবে, এভরিথিং ইজ ক্রিয়েটেড। যার জন্য প্রতিটা কথাই বলি, আজকে আমি জানি না, আজকে এই যেখানে এসে আমি বলছি, আপনি আমাকে দেখেছেন বা কথা বলার যে ব্যাপারগুলো হচ্ছে, বা আমি কিছু লোককে জানাতে পারছি, দিস ইজ আ ক্রিয়েটেড, এই দিন এই সময় এটা হওয়ার ছিল বলে আজকে হয়েছে, নাহলে আমার পক্ষে সম্ভব ছিল না, পূর্ব নির্ধারিত। এটা অনেকে মানেন, অনেকে মানেন না, অনেকে ভাবেন আমি শুধু কর্মে বিশ্বাসী, কর্মটাও কিন্তু তার নির্ধারিত,
অনেক দেখবেন যে একটা কর্ম থেকে একটা কর্মে সে ভাবতেই পারেনি কখনো বা কোনো দিনও যে সে ভেবেছিল এই কর্মটা করি আমার সারা জীবন চলে যাবে, যে কোনো কারণে, যে কোনো এনভায়রনমেন্টে, যে কোনো পরিস্থিতিতে তার কর্মটা চলে গেছে বা তিনি ছেড়ে দিয়েছেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তিনি একটা অন্য কর্মে এসছেন। তা উনি বললেন যে আমার এটা ঠিক মতন মনে হয়নি, শ্যুট করেনি বা আমার শ্যুট করেনি বা আমি মনে করেছি চলে এসেছি। দিস ইজ দ্য ক্রিয়েটেড। এরকম তো আমরা অনেক মানুষ পাই যে বহু প্রফেশন চেঞ্জ করেছে। হ্যাঁ, ক্রিয়েটেড। মানে তারা তাহলে জীবনে প্রথমেই একটা প্রপার গাইডেন্স নেয় না কেন যে আমার কোনটা? দেখুন সেটা তাহলেই ব্যাপার। আমি একটা জায়গায় বলি, ধরুন অনেকেই চেঞ্জ করেছেন, এটাও তার হওয়ার ছিল, এখন যেটা করছেন সেটাও তার হওয়ার। যেটা গীতা বলেছে, তুমি কিচ্ছু তৈরি করনি, যা ছিল সেটাই আছে। অর্থাৎ আমরা ফলের আশা করি। গীতা বলছে দেখো, একটা মানুষ মারা যাচ্ছে সেটা হওয়ার ছিল, একটা মানুষ জন্মাচ্ছেও সেটা হওয়ার ছিল। আমরা ভাবছি যে আমাদের দুঃখ হচ্ছে বা কষ্ট হচ্ছে, কিন্তু তার কর্মফল অনুযায়ী সে জন্মাচ্ছে এবং কর্মফল অনুযায়ী তার বিনাশ হচ্ছে। যার জন্যে দেখবেন যারা একটু লো ক্যাটাগরি হয় না, যারা আমরা যাদেরকে বলি যে ওই ডোম বাদাস কিছু এই ক্যাটাগরি যারা পোস্টমর্টেম করে, আমি দেখেছি তাদের ক্ষেত্রে মানে যখন মারা যায় ঢাক বাজাতে বাজাতে করতে করতে নিয়ে যায় যে উদ্ধার হলো। কারণ আর যখন জন্মায় তারা কাঁদে। তা আজকে একটা জায়গায় আপনাকে আমি বলি, যেটা আবার সেই বলি, আমার মনে হয়েছে হোয়াট ইজ ডেফিনিশন বি বর্ন, জন্মটা কি? তাহলে আমরা কি জন্মাচ্ছি? আমরা ভূমিষ্ঠ হচ্ছি। আমরা কিন্তু বলি আজকে এই টাইমে জন্মালো, কিন্তু আমি বলি বা অনেক সুপারম্যান বা যারাই সাবজেক্টে অন্তত কিছু বোঝেন তারা বলেন যে সে ভূমিষ্ঠ হলো না, জন্মালো। সে 10 মাস 10 দিন আগে জন্মে গেছে। একটা স্পার্ম যেটা ওয়ার্মকে ফার্টিলাইজ করে দিস দ্য বর্ন, তাই 10 মাস 10 দিন জন্মায় সে। অর্থাৎ কোষ ডবলভাবে বাড়ে, 2 দুগুণে 4, 4 4 16, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, হয়ে 10 মাস 10 দিন মানে সেটা এখন তো ন্যাচারালি অনেক মডার্ন সায়েন্স হয়ে গেছে। আমি ঘড়ি পাঁজি টাইম দেখে বললাম আমি সিজার করে দেয়, এই টাইম আমার ভালো হবে, নট দ্যাট। ঠিক আছে, এটা আমাদের মনে হওয়া, তার যেটা হওয়া সেটাই হবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তাহলে যে কোনো ছেলে বা মেয়ে, আমি দেখলাম যে এই পাঁজিতে এই নক্ষত্র অনুযায়ী এই টাইমে হলে খুব ভালো হলো, সবাই কি তাই হয় সিজার করার পর? অনেকেই তো চোর হয়, অনেকেই তো ডাকাত হয়, অনেকেই তো খুব ভালো জায়গাও যায়। এটা হচ্ছে ডেস্টিনি। এবং ভূমিষ্ঠ যখন হচ্ছে, তার মানে সে ভূমিষ্ঠ হলো, জন্মালো কিন্তু মাতৃগর্ভে, ভূমিষ্ঠ হলো একটা জায়গায়। তারপর সে প্রতিদিন কিন্তু তার এক্স যদি জন্ম হয়, এভরিডে সে কিন্তু মৃত্যুর দিকে এগোচ্ছে। আমরা জানি না সে মৃত্যুটা কোন দিন হবে, তা সে মাইনাস হচ্ছে। তাই জন্য আমি খুব লো ক্যাটাগরি মানে একটা জাতকে আমি দেখেছি, তারা যখন মারা যায় তখন ঢাক বাজায় বা ঢোল কথা তাকে শ্মশানে নিয়ে যায়, কারণ তার মুক্তি হলো। আর যে মুহূর্তে সে জন্মালো সেই মুহূর্তে সে কিন্তু মৃত্যুর দিকে এক এক করে এগিয়ে যেতে আরম্ভ করলো। এটা কি আমরা মানতে পারি না? আমরা বলি জন্মালো, আমরা আনন্দ করি সেই টাইমে, কিন্তু বেসিক্যালি আমরা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে হয়তো আমরা ভূমিষ্ঠ হওয়ার পর একদিন গেল, আমার লংজিভিটি যদি এক্স হয় তাহলে -1 ডে, -2 ডে, অর্থাৎ যেদিনকে আমরা জানতে পারি না হয়তো সেদিনকে সে মারা যাচ্ছে। এটাই আমার মনে হয়। আচ্ছা, খুব ভালোভাবে এটা বললেন। আমাকে একটা কথা বলুন, আপনাদের অ্যাস্ট্রোলজিক্যালি ক্যালকুলেশনের জন্য জন্ম টাইমটা বেশি ভাইটাল নাকি ভূমিষ্ঠ টাইমটাই দরকার? মানে আমরা তো জেনারেলি কি হয়, মানে তোমার জন্ম টাইম বললে কিন্তু ভূমিষ্ঠ টাইমটাই দেখি। দেখুন জন্ম টাইমটাকে বার করা যায়, ব্যাক ক্যালকুলেশন করে জন্ম টাইমটাকে বার করা যায়। অর্থাৎ তার স্পার্ম কখন ফার্টিলাইজ করছে, যার জন্য তো রামের জন্মের আগে রামায়ণ হয়েছিল। সেই টাইমে তার ফার্টিলাইজেশন টাইমে গ্রহ নক্ষত্র কোন জায়গায় ছিল, তারপর ক্যালকুলেশন হচ্ছে ভবিষ্যতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি যেটাকে বলছি তার ফিউচার কী তৈরি হবে। সে 14 বছর বনে যাবে, দশরথ কোনো যুদ্ধে মারা যাবে, কৌশল্যাকে কৈকেয়ীকে বর দেবে, তার তো জন্মের আগে কোনো তৈরি হয়েছে। ঠিক কথা, তাহলে তো ব্যাপারটা হতে পারতো না। আমরা ভূমিষ্ঠ হওয়াটাকে জন্ম হওয়া বলি, কিন্তু নয়। কিন্তু এই ক্যালকুলেশনটা তাহলে আমরা যদি একটা অরিজিনাল অথেন্টিক, কি বলি, প্রত্যেকটি অথেন্টিক ব্যাপার হতে হবে। তাহলে আমরা যদি অথেন্টিক ক্যালকুলেশনটা করতে না পারি তাহলে আমার পরবর্তী একটা তো মিলবে না। আমি ভূমিষ্ঠ তো আমার জন্ম নয়, তাহলে আমি কি করে জানবো যে আমার স্পার্মটা কবে ফার্টিলাইজ করলো? যার জন্য দেখবেন যে আগেকার দিনে যারা এই সাবজেক্টে খুব পণ্ডিত ছিলেন, তাদের সবথেকে বড় প্রশ্ন হচ্ছে একটাই জায়গা, তারা না একটা হরোস্কোপ দেখে বলতে পারতেন সেই হরোস্কোপটার নাম না থাকলেও এটি ছেলের না একটি মেয়ের। এতটাতে পড়াশোনা ছিল। আমি প্রচুর সায়েন্সের যারা বিজ্ঞান মনস্ক অনেক জায়গা আছে, তারা এসে বাঁদরের পা ছাপ দিয়ে যায়, আদার্স জায়গা দিয়ে যায়, বলা সম্ভব। ঠিক আছে, পড়াশোনা তো মানুষের হাতে ছাপ দিয়ে দেয়, একদম সম্ভব। কিন্তু আজকে মানুষ এই জায়গাগুলো করতে পারে না, মানে
হ্যাঁ, তার মধ্যে আমিও আছি হয়তো, যে সেই পড়াশোনাটা আমরা করি না বা সেই পড়াশোনা করার মতন জায়গাটা আমরা পাই না। ফাইন, আমরা যেহেতু এবার একদম হাতের রেখায় চলেই এলাম, এই যে হাতের ছাপ বলতে, তো আপনি বলুন হাতের রেখা বিশ্বাস করেন নাকি এটা শুধুমাত্র একটা শারীরিক গঠন? দেখুন, হাতের রেখা আমি বিশ্বাস করি, খুব টাফ, পাম্পটা ইজ এ ভেরি টাফ। কারণ ব্যাপারটা হচ্ছে যে দুটো জায়গায় আছে, একটা সায়েন্টিফিক, একটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল টার্মস। সায়েন্টিফিক যারা বলেন তারা বলেন মাতৃগর্ভে হাত মুঠো থাকে এবং মুঠো অবস্থায় সে যখন ভূমিষ্ঠ হয় তার হাতের মধ্যে রেখা হয়, এটা হচ্ছে সায়েন্টিফিক একটা জায়গা। কিন্তু আমি বলি হয় না, হয় না মানে তার কিছু জন্মগত 2-3টে রেখা নিয়ে সে জন্মায়, ঠিক আছে, তারপরে কিন্তু বেশ কিছু রেখা তৈরি হয় তার ভূমিষ্ঠ হওয়ার পরে, সেগুলো কিন্তু তার মুঠো অবস্থায় তৈরি হয়নি সে রেখাগুলো। এবং যে যে সিমটমগুলো থাকে হাতের, ধরুন আমি এটা স্বাভাবিকভাবে বলি, পামিস্ট কিন্তু খুব ভালো পামিস্ট খুব কম সংখ্যক আসেন, কারণ পামিস্ট ইজ এ ভেরি টাফ। অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে একটা ছক, একটা নির্দিষ্ট ওয়ে অফ রুটে চলে। রবি তুঙ্গি হলেই হতে পারে, শুক্র তুঙ্গি হলে হতে পারে, 20 যোগ থাকলে এই হতে পারে, কালসর্প যোগ থাকলে হতে পারে, পার্টিকুলার ফর্মুলা আছে সেই অনুযায়ী সেই ছকে ফেলে দেওয়া যায়, ফর্মুলায় চলে না। এবং প্রত্যেকটা পাম আলাদা না? আলাদা, কারণ পামটা আলাদা বলেই কারুর বুড়ো আঙুলের টিপস এটা একটা ইয়ের থেকে অনেক বেশি অথেন্টিক, একদম ফিঙ্গারপ্রিন্ট যেটা অনেক বেশি অথেন্টিক। কারণ যদি পাম একই হতো তাহলে বুড়ো আঙুলের ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা মানুষের এক হতো, এবং শুধু পুরো আঙুল নয়, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আলাদা। যার জন্যে দেখবেন যে কোনো জায়গায়, খুব টাফ জায়গাতে আমরা যখন পাসপোর্ট করতে, যেটা আমাকেও করতে হয়েছে, সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, শুধু সই করে আমরা আসতে পারি না। তাহলে আমি ধরে নেবো যে হাত চেঞ্জ হয় বা হাতের ফিঙ্গারপ্রিন্ট এক না। যদি আমি অথেন্টিকলি জায়গায় যাই তাহলে ব্যাপারটা পুরোপুরি আলাদা, এবং প্রত্যেকটা রেখার চেঞ্জ হয়। এবং শুধু তাই নয়, চেঞ্জ যদি হয় তাহলে তো আমাদের পরে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক আবার মিলবে না। না, কতগুলো হাতের যে বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট, সে কিছু কিছু জায়গায় এক থাকে। যেমন হাতের যে 3টে বেস রেখা, হার্ট রেখা, লাইফ লাইন এবং শিরোরেখা যেটাকে আমরা বলি, ওটা বেসিক্যালি এক থেকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা পরবর্তীকালে বেরোয়। এটা দুটো কারণে বেরোয় বলে আমার মনে হয়েছে, আমি পড়াশোনা করে বা যেরকম আমি দেখেছি, মানুষের চিন্তা ভাবনা প্রতিফলনও হাতে আসে। আচ্ছা, আমরা কি চিন্তা করছি, কারণ আমাদের হিউম্যান বডি তো পার্ট অফ দেম। আমরা কি, কারণ আমাদের ব্রেন এমনই একটা জায়গা যে এতটাই আমাদের এটাকে ডেভেলপ করানো যেতে পারে। আমরা একটা ব্রেনে একটা পার্সেন্টেজ ডেভেলপ করতে পারি, তাতেই বড় বড় সায়েন্টিস্ট তৈরি হয়, অনেক এই যে ওয়াইন তৈরি করছে, এই ব্রেনে একটা পার্ট তৈরি করে। তাহলে এইটা অর্থাৎ আমাদের, দেখুন এটা বলতে গেলে না, যে তন্ত্র বলছেন না, আমাদের হিউম্যান বডিতে যে ইরা, পিঙ্গলা এবং সুষমা, ঠিক আছে, এই যে 3টে জায়গা একে অপরকে জড়িয়ে থাকে এবং তার নাভি থেকে তৈরি হয়, ঠিক আছে। যার জন্যে নাভি পড়ে না, বলা হয় নাভিকে আমাদের মৃত্যুর পর গঙ্গায় দেওয়া হয়, কারণ নাভি থেকে আমাদের শরীরের সমস্ত নার্ভ এবং অর্গানগুলো তৈরি হয়, যেটা এক জায়গায় এসে গুটিয়ে যায়। তো অবভিয়াসলি সেই জায়গা থেকে আমাদের কি হয়, ইরা, পিঙ্গলা এবং সুষমা, এই যে 3টে যে আছে, যেটা আমাদের কোথায়, সুষমা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, 206টা হাড় নিয়ে ছোটো ছোটো জায়গায় তৈরি, এবং নাভিতে গিয়ে শেষ হচ্ছে। তা যোগের প্রথম তৈরি হচ্ছে এই জায়গায়, অর্থাৎ মূলাধার টু সহস্রাধার, এই যে বিভিন্ন পার্ট, এই পার্টটা যখন সহস্রাধারে গিয়ে পৌঁছয়, বাধার জায়গায় যখন যায়, তখন এর কার্যক্ষমতা বাড়ে। এবং আমাদের ওই লাংসের অ্যালভিওলার মতন অসংখ্য ছোটো 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 বায়ুথলি থাকে, আমরা সব বায়ুথলিগুলোকে নিয়ে কাজ করাতে পারি না। যারা পারি তারা কিন্তু একটা পার্সেন্টেজ পারে, যদি পুরো পারে তাহলে একটা মানুষ 8 মিনিট 10 মিনিট জোড়াতলা থাকতে পারে, সব কটা কাজ করে। যে যত প্র্যাকটিস করছে, যার যত বেশি ডেভেলপমেন্ট আছে, সে তত বেশি এটাকে নিয়ে ডেভেলপ করতে পারে বা তত বেশি উৎকর্ষতা লাভ করতে পারে। যার জন্য এই সাবজেক্টে প্রথমেই আমি একটা কথা বললাম, যে এই সাবজেক্ট করতে গেলে যেটা ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে মেডিটেশন, যোগার ভীষণ দরকার। যোগা ছাড়া এই সাবজেক্ট করা আমার মনে হয় খুব মুশকিল, কারণ যোগায় যে বললাম মেডিটেশন ইনটিউশন তৈরি করে, কনসেন্ট্রেশন আনে এবং কনসেন্ট্রেশন থেকে ইনটিউশন করে। এবং আজকে যারা সুপারম্যান বা যারা আমরা মহাপুরুষ বলে জানি, বড় বড় মুনি বলুন, যে সমস্ত আমাদের গুরুত্ব থেকে ভরদ্বাজ বলুন, শাণ্ডিল্য বলুন, কাশ্যপ বলুন, আরও যারা মুনি ঋষিরা ছিলেন, তাদের কতটা সেই ক্ষমতা ছিল আমরা কথিত, আমরা কেউ দেখিনি। যেহেতু এটা বেদ থেকে এসছে, 164 নম্বর বেদ একটা অনুচ্ছেদ, অ্যাস্ট্রোলজিক্যাল একটা পার্ট, কিন্তু বেদকে শুনে মুখস্থ করতে হতো, যে নাম ছিল শ্রুতি। তা আমরা সেই ধরনের গুরুদেব বা সেই ধরনের টিচার এখন পাওয়া খুব দুষ্কর। যারা পেয়েছে তারা অনেক ভাগ্যবান, যারা পাননি সেটাও তাদের ডেস্টিনি, তাদের দুর্ভাগ্য। তা ভাগ্যক্রমে আমি কিছু ভালো লোকের সান্নিধ্য পেয়েছি, হয়তো সেটা আমরা বল বলতে পারি বা ভালো, যার জন্যে অনেক কিছু ওনাদের কাছ থেকে শিখেছি এবং অনেক কিছু শেখার চেষ্টা করেছি। কতটা পেরেছি পরের প্রশ্ন, কিন্তু এখনও চেষ্টা করছি এই সাবজেক্টের মধ্যে যদি কিছু ঢোকা যায় এবং রিসার্চিংয়ে যদি একটা জায়গায় পৌঁছানো যায়। সাবজেক্টটা ভীষণ ভালো সাবজেক্ট। সাবজেক্টটা
সবাই যে প্রফেশন করবে তা নয়, কিন্তু অনেক কিছু আছে সাবজেক্টটার মধ্যে যেটা জানতে পারলে সে তার নিজের জীবনে অনেক কিছু ডেভেলপ করতে পারবে। নিজের জীবনে একটা বিশাল বড় রিয়েলাইজেশন হবে, যে রিয়েলাইজেশন আরেকজন মানুষকে সাহায্য করবে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার। আমার দর্শকদের জন্য আপনি কিন্তু একটা টিপস বলবেন আপনার তরফ থেকে, ডেস্টিনি ভালো করার ফর্মুলা কি আপনার মতে? দেখুন, ডেস্টিনি ভালো করার ফর্মুলা যেটা খুব টাফ ব্যাপার, আমি বলছেন আমি বলছি। প্রথমত হচ্ছে এটাকে করতে গেলে আমরা তো সংসারী মানুষ, সেই জায়গা থেকে আমরা 100% অনেস্ট হতে পারি না। প্রথমত একটু অনেস্ট হতে হবে। অনেস্ট বলতে কি, আমাদের ক্ষেত্রে অযাচিত বাজে বা মিথ্যে কথা না বললেই ভালো, তার মধ্যে অদ্ভুত একটা শক্তি তৈরি হয়। কিন্তু আমরা বলতে বাধ্য হই কিছু জায়গায়, কিন্তু কিছু একটা মানুষকে বাঁচাতে গিয়ে, মানুষকে উপকার করতে গিয়ে যদি একটা মিথ্যে বলা হলো তবু ঠিক আছে, কিন্তু অনেকে অপ্রয়োজনীয় বাজে কথা বলেন, যে অপ্রয়োজনীয় বাজে কথাগুলো যেগুলো না বললেও তার চলতো, কোনো ক্ষতি হতো না। এগুলো কী করে আমাদের ডিটোরিয়েশন করে অনেক। আমাদের যে দেখুন, এই যে বললাম মীরা, পিঙ্গলা, সুষমা, এই যে 3টে জায়গা, আমরা প্রথমতই তো ভুল বলি যে আমরা প্রশ্বাস নিই আর নিঃশ্বাস ছাড়ি। আমরা বলি নিঃশ্বাস নিই, প্রশ্বাস ছাড়ি না। যেটা নিঃশ্বাস প্রশ্বাস, যেটা ছাড়ি সেটা নিঃশ্বাস। যার জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলি আমরা শেষ প্রশ্বাস ত্যাগ করলেন বলি না। প্রথমত আমরা ভুল বলি। 2 নম্বর ব্যাপার হচ্ছে, ধরুন এই যে মিথ্যে বা সত্যির ব্যাপারটা, যেটা আমি চেষ্টা করি, কতটা করতে পারি আমি জানি না, এখনও চেষ্টা করছি, সারা জীবন হয়তো চেষ্টা করে যাব। সেটা হচ্ছে এটাই যে আপনি কাউকে কোনো একটা বাজে কথা বললেন, তাদের সে হার্ট হলো, না বললেও চলতো, কোনো একজন মানুষ কাউকে বললেন, তার একটা নিঃশ্বাসে বেরোলো। সেই নিঃশ্বাসটা 2 রকমভাবে বেরোয়। তার খুশি একটা নিঃশ্বাস বেরোয়, আর তার খারাপ লাগার নিঃশ্বাস বেরোয়। খুশির নিঃশ্বাসটা তাকে যেরকম ডেভেলপ করায়, অখুশির নিঃশ্বাসটা সেই মানুষটা কিন্তু ততটাই ডিটোরিয়েট করে। এটা আমার মনে হয়েছে, এবং আমি অনেকগুলো ভুক্তভোগী, আমি দেখেওছি। আমার ক্ষমতা নেই, আপনার ক্ষমতা আছে। রামের ক্ষমতা নেই, শ্যামের ক্ষমতা আছে। যে ক্ষমতার অপব্যবহার করলো, সে মুহূর্তে তার যেহেতু ক্ষমতা নেই, সে কিছু করতে পারলো না, তাতে তার একটা যে দুঃখ বা শ্বাস বেরোলো, সেটা পরবর্তী জীবনে তার ক্ষেত্রে আমার মনে হয় কোনো না কোনো সময়, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো দিকে তার একটা ডিটোরিয়েশন নিয়ে আনে। তাহলে এটাই কি বলছেন, একটা ফরমেশন অফ অভিশাপ? অভিশাপ বলে অভিশাপ, যদি মনে করেন যে তার খারাপ লাগা বললে খারাপ লাগা, অভিশাপ তো এখন আর সেই ক্ষমতাও নেই। দুর্বাসা মুনি শুনেছিলাম যে অভিশাপ তো তাই হতো। সে অভিশাপ বা ভালো কিছু করতে গেলেও তাকে সে ক্ষমতাটা তাকে অর্জন করতে হবে। আমি যদি আপনার ভালো না করতে পারি, আমি আপনার খারাপও করতে পারবো না, কারণ ভালো করতে গেলেও তার ক্ষমতা লাগে। সে যেভাবেই হোক না কেন, যদি কেউ মনে করে আমি সাবজেক্টটাকে অতটা মানি না, হতেই পারে, মানা না মানা তার ব্যাপার, কিন্তু কিছু ফান্ডামেন্টাল ব্যাপার তো তাকে মানতে হবে। যে ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে, আমি যদি তার ভালো করি, তার ভালো জায়গা থেকে প্রথমত এক নিজস্ব স্যাটিসফ্যাকশন আছে, ভাই তার ভালো করলাম, আমার কী হলো ব্যাপার নয়। আর তারও একটা জায়গা আছে যে লোকটা তো আমার ভালো করলো, তার যে প্লাস, আমরা ইন্ডিয়ান ফিলোসফিক্যাল টার্মসে যেটা বুঝি বা ভাবি, যে তার একটা ভালো হলো হোক, এই ব্যাপারটা তাকে অনেকটা ডেভেলপ করায়। বাহ, আচ্ছা, এবারে একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে জানতে চাইবো, আপনি তো বহুদিন প্যারানর্মাল সাবজেক্ট নিয়ে কাজ করেছেন, তো সত্যি ভূতে বিশ্বাস করেন? দেখুন, ভূত বলে, প্যারানর্মাল বলতে একটা জায়গায় আসি, ভূত নামক ব্যাপারটা আমার কাছে নেই। আচ্ছা, ঠিক আছে, একটা এনার্জি আছে, ওই মূলোর মতন দাঁত, কুলোর মতন কান, এখান দিয়ে রক্ত বেরোচ্ছে, এই ব্যাপারটা ঠিক আমি বিশ্বাসী নই। কিন্তু একটা নেগেটিভ পাওয়ার বা নেগেটিভ এনার্জি আছে, এনার্জি আছে, এবং এনার্জি আমি বহুবার ফলো করেছি, দেখেছি। কীরকম? ধরুন, আমি একটা ছোট্ট ঘটনা বলি, যেটা আমি আমার বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারিনি। খুব ছোটো বয়সে আমি একটি বাড়িতে থাকতাম, রেন্টে থাকতাম তখন। সেটা করে একটি জায়গা, এবং টাউনটা পর্তুগিজ টাউন। একসময় পর্তুগিজরা বাস করতো ওখানে, প্রচুর বড় বড় পর্তুগিজ বিল্ডিং আছে। আমি সেখানে, আমার ফাদার, বাবা রেন্ট নেন। পরবর্তীকালে এই যে বাড়ির প্রপার্টি কার, সেটা খুঁজে পাওয়া যায় না, তো আমরা রেন্ট দেওয়াটাকে বন্ধ করে দিই। মানে একতলা পুরো বন্ধ ছিল, 4তলা বাড়ি, আগেকার দিনের বাড়ি। এই দেয়াল থেকে, অর্থাৎ নর্থ ক্যালকাটা যেরকম বাড়ি হয়, একটা ছাদ থেকে একটা ছাদে লাফিয়ে যাওয়া যেত। একতলা পুরো বন্ধ, 2তলায় আমরা ইউজ করতাম, 3তলা এবং 4তলা অফ ছিল, তালা মারা থাকতো। একতলা তালা মারতো, 3তলাতে 2তলাতে এক একটি ঘর, মানে ধরুন বিরাট বড় বড় সেই কড়ি বর্গার বাড়ি। সেই জানলাগুলো এখনকার দরজার থেকে ছোট, এরকম খিড়খিড়ি টাইপের দরজা। তা সেই টাইমে আমার বাড়িতে ন্যাচারালি পুজো হতো, আমার দেশের বাড়িতে, বাড়ির সবাই চলে যেত। তা আমিও যেতাম খুব ছোটো বয়সে। একটু যখন বড় হলাম, তখন একটু বন্ধুবান্ধব হলো, 17-18 বছর বয়সে।
তা আমি বললাম যে না, এরকম ন্যাচারালি ব্যাপার, আমি বছর থাকবো। আমার বাবা ছিলেন, বাবা তখন কাকার বাড়ি, আমার কাকার বাড়ি হচ্ছে বহনগরে ছিল, তা উনি কাকার বাড়িতে ছিলেন। তো অবভিয়াসলি ও যে কোনো কারণেই বাড়িতে এক সময় লাইট ছিল তখন, তা কোনো একটা গন্ডগোলের জন্য সেই লাইটটা কেটে দেয়। আচ্ছা। অন্ধকার লাইট, আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম বহুদিন। বাড়িটা একটা বড় ইদারা ছিল, আগেকার দিনের ইদারা ছিল। ছোটো বয়স থেকে যেহেতু ছিলাম, প্রতিটা সিঁড়ি মুখস্থ ছিল যে এখান দিয়ে যেতে হবে, অন্ধকার অসুবিধা হলো। দুর্গাপুজোর টাইমে বাচ্চা বয়স, তখন অল্প বিস্তর পয়সা পেতাম, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি। আমি বাড়িতে কেউ নেই, আমি তখন এই ছিটকিনি ছিল ওপর দিকে, তালা দিয়ে গেছি। রাত্রিবেলায় ফিরবো, একটা ছোট্ট আলো মানে ওই ইয়ের মতন আলো ছিল, লম্ফ টাইপের জেলে, তেল ছিল। ফিরে আমি মশারি টশারি টাঙিয়ে দিয়ে গেছি, কারণ আমার নিয়ে জায়গা আসবো, জামা কাপড় শুয়ে পড়বো। তবে আসলে আমি সিঁড়িতে, আগেকার দিনে উঁচু উঁচু সিঁড়ি, ইটের সিঁড়ি, উঠেছি, ঢুকেছি। বন্ধু বান্ধব খুব গল্পে মশ করছিলাম, বাড়ি গেছে দেখলাম আলোটা তখনও জ্বলছে, কারণ ইয়ের আলো, মশারি আছে। মশারির মধ্যে দেখলাম পাশ ফিরে আমার বাবা শুয়ে আছে দেখতে। তা আবার রাত্রিবেলা ডাকবো, তা আমি জামা কাপড় খুলে নাইট ড্রেস পরে বাবার পাশে শুয়ে পড়লাম। ঘুম ন্যাচারালি, বাবা শুয়ে আছে পাশে, বসাই দিয়ে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখি বাবা নেই। আগেকার দিনে যে কিছু লোকজন যারা আছেন তারা জানবেন, এখনকার মতো তখন এই স্যানিটারি প্যাকেট ছিল, খাটা পায়খানা ছিল, তলাতে খাটা পায়খানা ছিল। তো আমি ন্যাচারালি গিয়ে দেখবেন যে সকালবেলা উঠে হয়তো টয়লেটে ওয়াশরুমে গেছে, তো আমি গিয়ে ডাকছি, হ্যাঁ কোথায় গেল? তা দেখলাম যে টয়লেট লক করা, কেউ নেই। আমার একটা প্যানিক হয়েছে, হঠাৎ আমার মনে পড়েছে যে আরে আমি তো তালাটা নিজে খুলেছি। আচ্ছা, নিজের বেডরুমের তালাটা ওই ঘর থেকে যে উপর দিয়ে বেরিয়েছেন, গেছি, হ্যাঁ নিজে খুলেছি। তাহলে অটোমেটিকলি আমি একটু ভয় পেয়েছি। তা ন্যাচারালি আমার বর্ণনা আমার কাকার বাড়ি। তা আমি ওই মুহূর্তে কোনো মুখটা দিয়ে আমি এসছি, এসে বাবা দেখি বসে আছেন ঘরে। তা অবভিয়াসলি আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে কী বাবা তুমি সকালবেলা কখন এলে, আমাদের বলে আসবে। বাবা আমি এসছি না, আমি তো কাল যাইনি, আমার কাকারা পিসিরা বললো না যাইনি, ওখানেই ছিল। তো তুই এরকম তখন দেখলাম যে এরকম রাত্রে শুয়েছেন, দেখলাম পুরো বাবা। আই ডোন্ট নো দ্য থিংস নাও, কে ছিলেন, কেন ছিলেন, হ্যাঁ এরকম অনেকগুলো জায়গা আমি দেখেছি। তবে যারা প্যারানরমাল নিয়ে কাজকর্ম করেন তারা অনেক রকম ইনস্ট্রুমেন্টও ইউজ করেন এখন অনেক ইভিএম মিটার বেরিয়েও গেছে। দেখুন একটা পুরো পিওরলি এনার্জি। এদের অনেকে বলেন যে এরা খারাপ করতে পারে, আদার্স করতে পারে। আমার মনে হয় কোনো একটা এনার্জি ভালো করার ক্ষমতা যদি না থাকে, খারাপ করার ক্ষমতা থাকে না। আমরা নিজেদের দোষে ভয় পাই, আমরা বিভিন্ন জিনিস চিন্তা করি যেটা আমাদের সাবকনসিয়াস ব্রেনে কাজ করে। তবে প্যারানরমাল ব্যাপারটা আছে, আমি 100% মানি। প্রচুর জায়গা আছে, নাহলে রাজস্থানে বলুন, যে জায়গাটা আছে ভাঙ্গার ফোর্ট আছে, আমাদের কালিম্পংয়ে ব্যাপারগুলো তো আছে। এই ব্যাপারটা নিয়ে এতটাই টাফ এই ব্যাপারটা, যার জন্য এটা নিয়ে এখনও পড়াশোনা রিসার্চ করছি। তবে আমি বিশ্বাসী, এটা হয়তো ওই যে বললাম মূলের মতন গাছ কুলের মতন কাম দেখা যায় না, কিন্তু একটা এনার্জি, সেটা মেবি নেগেটিভ মেবি পজিটিভ, একটা এনার্জি কাজ করে সব জায়গাতেই। বাহ, পাস্ট লাইফ বিশ্বাস করেন? পাস্ট লাইফ দেখুন, আমি এখনো পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি, তবে পাস্ট লাইফ কিছু ঘটনা শুনেছি যেটা সায়েন্স একদমই বিশ্বাস করে না, বলে সাবকনসিয়াস ব্রেনে তার ব্যাপারগুলো থাকে। কিন্তু আমাদের ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ইয়ে অনুযায়ী আমি কিন্তু পাস্ট লাইফ বিশ্বাস করি। হ্যাঁ, পাস্ট লাইফ, কারণ পালাদ্য ব্যাপারটা নিয়ে তো মানুষ জন্মায়। আজকে এই নিয়ে সারা পৃথিবী রিসার্চ করছে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে প্রচুর এই নিয়ে পড়াশোনা হচ্ছে যে হোয়াট ইজ আফটার ডেথ, সে মারা যাওয়ার পর কোথায় যাচ্ছে। এখন তার কনক্লুশন বেরোয়নি হয়তো, কিন্তু সারা পৃথিবী রিসার্চ করছে, ইন্ডিয়ান ফিলোসফিতে পড়ছে। তবে আমি এইটুকুন বলতে পারি, আমাদের ভারতীয় দর্শন মানে ইন্ডিয়ান ফিলোসফি একটা সময় এতটাই ডেভেলপ ছিল, সারা পৃথিবীর থেকে শিক্ষার, কারণ নালন্দা থেকে তখন সারা পৃথিবী থেকে স্টুডেন্ট আসতো পড়াশোনা করার জন্যে। কিন্তু একটাই দুঃখের ব্যাপার, সত্যি আমাদের মানে লাক সত্যি খারাপ, আজকে সেই বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিয়েছে মোগল। যেরকম মেকানিক্যালে জার্মানি যেরকম ভীষণ ডেভেলপ করেছে, জাপান যেরকম পাহাড়ের উপর চাষ করছে, কিন্তু ইন্ডিয়ান ফিলোসফিতে আমাদের অল ওভার ওয়ার্ল্ডে যদি আমি তো বিভিন্ন জায়গায় কনফারেন্স করতে গেছি এশিয়ার, সেই জায়গাতে ওরা কিন্তু ইন্ডিয়াকে একটা জায়গায় খুব শ্রদ্ধা করে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শন, ভারতীয় যোগা এবং এই ভারতীয় স্পিরিচুয়াল লাইন থেকে ওরা শ্রদ্ধা করে। বৈদিক পার্টটা বিরাট ভীষণ রকম ডেভেলপ জায়গা একদমবার। কিন্তু ওই যে দুঃখের বিষয় আমরা সংস্কৃতরা জানি না। হ্যাঁ, যেটা আমার মনে হয় যে ভারতবর্ষে
প্রতিটা জায়গাতে এই সাবজেক্ট উন্নতি করতে গেলে সংস্কৃত সাবজেক্টটাকে অন্তত অ্যাটাচ করা উচিত। আমরা খুব ছোটো বয়সে 9-10 ব্যাকরণ, কৌমুদ ইত্যাদি করেছিলাম। এখনকার যারা অ্যাস্ট্রোলজিক্যাল টার্মস আসছেন নিশ্চয়ই তারা অনেক উন্নতি করবেন, কিন্তু সংস্কৃত যদি একটু পড়াশোনা করে থাকেন বা করেন তাহলে তাদের সাবজেক্টটা বুঝতে খুব সুবিধে হবে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে এতক্ষণ গল্প করে, আড্ডা দিয়ে, এবং ভবিষ্যতেও আপনি টাইম পেলে আবার আমরা বসবো এরকম চ্যাট শোতে। আপনাদের বলছি, আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান, মানে একটু লেখালেখি করুন, নইলে আমরাই বা কী করে অনুপ্রেরণা পাবো ভালো প্রোগ্রাম করার জন্য। এবং আপনাদের মনের মধ্যে কোনো রকমের যদি প্রশ্ন থাকে সেটাও লিখে পাঠান। ভালো থাকবেন আপনারা, আপনিও ভালো থাকবেন। নমস্কার।